শুরু করছে আজ নতুন পর্ব প্রেতলোকে সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ আমরা যে ঘটনাটা লিখে পাঠিয়েছি সেটাকে কলকাতায়, তো তার সাথে ঘটনা ঘটে গেছে আজ থেকে প্রায় 12 বছর আগে। তো সে যেমন করে আমাকে লিখে পাঠিয়েছে সেরকমভাবে আমি পড়ে শোনাচ্ছি। আমার নাম কাঞ্চন, বাড়ি কলকাতায়। আমার দাদুর বাড়ি বারুইপুরে। আমার ছোটোবেলায় প্রথমে বাবা মার কাছেই থাকতাম আমি। তারপরে যখন আমার 5 বছর বয়স হয় তখন বাবা মা আমাকে দাদু দিদার কাছে রেখে আসে, কারণ তারা রোজ অফিস যেত এবং আমাকে দেখার জন্য তাদের কাছে সময় ছিল না। তাই আমাকে তারা দাদুদের কাছে রেখে দেয়। আমি দাদুদের কাছেই থাকতাম বারুইপুরে। সেখানে স্কুলে ভর্তি হয়েছিলাম, সেখানেই আমার বড় হওয়া, সেখানেই পড়াশোনা, সেখানেই আমার সব বন্ধুবান্ধব হয়েছিল। এবং তাদের মধ্যে থেকে যে দুটো বন্ধু আমার সবথেকে কাছের ছিল তারা হচ্ছে প্রিয়ম ও অঙ্কিত। আমি যখন মাধ্যমিক পাশ করলাম তখন বাবা মা বললো যে এবার তাদের কাছে কি থাকতে, কারণ দাদিদার বয়স হচ্ছে এবং দ্বিতীয় কারণ হচ্ছে একটা ভালো স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা। আমি চলে এলাম কলকাতায় বাবা মার কাছে। তারপর আমি দাদিদার কাছে যেতাম যখনই আমার স্কুল ছুটি থাকতো, কিছুদিনের জন্যে পড়াশোনা কম থাকতো, আমি দাদিদার কাছে চলে যেতাম। তো একবার আমি এসেছিলাম দাদুদের কাছে, তখন ডিসেম্বর মাস, উচ্চ মাধ্যমিকের আগে টেস্ট পরীক্ষা দেওয়ার পরে আমি এক সপ্তাহের জন্য দাদুদের কাছে এসেছিলাম। তো যখন আমি এসেছিলাম তখন দেখলাম প্রিয়ম ও অঙ্কিত কেউ বাড়িতে নেই। তাদের বাড়ি থেকে জানতে পারলাম যে প্রিয়ম ঘুরতে গেছে আর অঙ্কিত নিজের পিসির বাড়ি গেছে। দুদিন আমি একাই ছিলাম। তারপর ওরা যখন ফিরে এলো নিজের বাড়িতে তখন জানতে পারলো যে আমি এসেছি। তো সেখানে আমাকে দেখা করার জন্য তারা এলো। সন্ধেবেলায় বেরোলাম তিনজনে একসাথে। একটা পার্কে তিনজনে বসে গল্প করছিলাম। প্রিয়ম চুপচাপ হয়ে বসেছিল, শুধু কথা শুনছে। তো আমি বললাম যে কী রে, তুই এত চুপচাপ কেন, কী হয়েছে? তখন সে বলল যে কী আর বলবো ভাই, কাল থেকে রাতে ঘুমই হচ্ছে না। অঙ্কিত বলল, কেন বাড়ি ভাড়া দিচ্ছিলে নাকি? এই বলে সে হা হা করে হাসতে শুরু করে দেয়। আমিও হাসছিলাম। তখন প্রিয়ম বলছে, না রে ভাই, আমাদের বাড়ি কয়েকটা বাড়ির পাশে একটা খোলা জায়গা রয়েছে দেখেছিস, আর সেখানে একটা কুয়ো রয়েছে, সেটাও তোরা দেখেছিস? আমি অঙ্কিত দুজনে বললাম, হ্যাঁ সে তো দেখেছি। তখন প্রিয়ম বলল যে সেই কুয়ো থেকে প্রায় কিছুদিন ধরে রোজ চেল্লানোর শব্দ পাচ্ছি, কান্নার শব্দ শুনতে পাই। মনে হবে কেউ সেই কুয়োতে পড়ে গেছে আর সাহায্যের জন্য ডাকছে। প্রথমে নম্রভাবেই বলে যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এরকম নম্রভাবেই বলে। তারপর সে চেল্লাতে শুরু করে এবং আস্তে আস্তে সেই চেল্লানোটা রাগে পরিণত হয়। তারপর যখন সে রাগের মাথায় চেল্লায় তখন সেই শব্দটা পুরো একদম কর্কশ হয়ে যায়, মানে তখন সেই শব্দটা নেওয়া যায় না। তো তখন আমি বললাম যে সেখানে যদি কেউ পড়েই গিয়ে থাকে তাহলে তাকে কেউ বাঁচায় না কেন? তখন প্রিয়ম বলছে যে সবাই তো বলে ওই কুয়োর সামনে যেতে না, ওখানে গেলেই নাকি অনেকের অনেক বিপদ হয়েছে আজ অবধি। তো আমি এই শব্দটা অনেক দিন থেকে পাচ্ছি, সেই জন্যই আমাকে বাড়ির লোকেরা একটু ঘুরতে পাঠিয়ে দিয়েছিল, কারণ আমার এখানে থাকতে আমার ঘুম আসছিলই না, আমার শরীর খারাপ হয়ে যাচ্ছিলো সেই জন্য। তখন অঙ্কিত বলে, তাহলে তো অনেক দিন ধরেই হচ্ছে। প্রেম বলছে, হ্যাঁ তাই তো বলছি, অনেক দিন ধরেই হচ্ছে এগুলো। তো অঙ্কিত হঠাৎ করে বলে উঠলো যে যাবি নাকি দেখতে কি আছে ওখানে? প্রিয়ম বলছে, তুই কি পাগল নাকি? আমি ভেবেছিলাম, কিন্তু যা যা শুনলাম তাতে মনে হচ্ছে ওখানে না যাওয়াই ভালো। তখন আমি বললাম যে ভাই চল, কিছু হবে না, তিনজনে একসাথে যাব, একটু দেখবো, যদি ভুলভাল কিছু লাগে সঙ্গে সঙ্গে চলে আসবো বাড়ি, কোনো ব্যাপারই হবে না। এবার প্রিয়ম রাজি হয়ে গেল। সে বলল, ঠিক আছে চল আজ রাতে, কিন্তু বাড়িতে কি বলবি? অঙ্কিত বলে যে দেখ, যা বলতে হবে তিনজনে একই বলবো, যে সুমনের ভাইয়ের জন্মদিন, 12টার সময় কেক কাটবে, তাই যেতে বলেছে। তিনজনে এই কথাটাই বলবো ঠিক করলাম। তারপর প্রিয়ম বলল যে ঠিক আছে, আমি আমার দাদার ফোনটা নিয়ে আসবো ভিডিও করার জন্যে। এই সব প্ল্যান করে যে যার বাড়ি চলে গেলাম। তো তারপর রাতে খেতে বসার সময় দিদাকে আমি বললাম যে দিদা, সুমনের ভাইয়ের জন্মদিন, তো ওর মা আমাদেরকে ডেকেছে, বলছে যে কেক কাটতে, মানে কেক কাটার জন্য ডেকেছে আর কি, 10 মিনিটের ব্যাপার, আমি কি যাব? তো দিদা আমাকে বারণ করবে না, কারণ আমি জানতাম যে অনেক দিন পর ঘুরতে গেছে, আমাকে আর এই বিষয়ে আর কী বারণ করবে। দিদা বললো, ঠিক আছে যা, কিন্তু তাড়াতাড়ি চলে আসবি, বেশি রাত করিস না। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি চলেই আসবো তাড়াতাড়ি। তারপর বেরোলাম 12:45টার সময়। একটা জায়গায় তিনজনে একসাথে দেখা করলাম। তারপর সে কুয়োর দিকে এগোতে লাগলাম। তখনকার দিনে সবার কাছে তো অত ফোন থাকতো না, তাই প্রিয়মী
শুধু তার দাদার ফোনটা নিয়ে এসেছিল। তিনজনের হাতে তিনটে টর্চ। এবার যখন সে কুয়োর সামনে গেলাম বুঝতে পারছিলাম যে আশপাশটা কেমন পুরো শান্ত হয়ে গেল। মানে মনে হচ্ছে যে একটা ঘিঞ্জি জায়গা থেকে একটা শান্ত পরিবেশে চলে এলাম, সব শান্ত হয়ে গেল, এরকম একটা মনে হচ্ছিল পুরো পৃথিবীটাই নিশ্চুপ হয়ে গেছে, কোথাও কিচ্ছু নেই। কুয়োর সামনে দাঁড়িয়ে রয়েছে তিনজনে, কোনো রকম কোনো শব্দ নেই। অঙ্কিত প্রিয়মকে বলে যে কী রে ভাই, তুই বললি তুই নাকি ঘুমাতে পারিস না, এখানে তো কোনো শব্দই নেই ভাই, সব একেবারে শান্ত। প্রিয়ম বলছে দাঁড়া একটু অপেক্ষা কর। তারপর আমরা তিনজনে বসেই রয়েছি। অঙ্কিত বলল ভাই ভুল ভাল বলে এই রাতের বেলা আমাদের বের করলি, কোথাও কিছু নেই, বেকার বেকার সময় নষ্ট হচ্ছে। এবার ওই সময় হঠাৎ করে একটা চেল্লানোর শব্দ আসে, মেয়ে মানুষের। শব্দটা শুধু একবারই হয়। আমরা তিনজনে চমকে যাই, তিনজনে মুখের দিকে তাকাই, আর টর্চটা আমরা চলে যাই কুয়োর দিকে। কিছুক্ষণ পর আবার সেই শব্দটা আসে। এবার আমরা তিনজনে উঠে দাঁড়াই, কুয়োর দিকে এগিয়ে যেতে লাগলাম। প্রিয়ম তার হাতে ফোনটা নিয়ে ভিডিওটাকে অন করলো। অন করে সে কুয়োর সামনে যেতেই চেল্লানোর শব্দটা আরও তীব্র হয়ে গেল। আমাদের সাহস হচ্ছিল না কুয়োতে উঁকি মেরে দেখার। শুধু প্রিয়মই তার হাতের ফোনটা কুয়োর দিকে এগিয়ে রেখে দিয়েছে, ভিডিও করছিল। এবার আমার খুব কৌতূহল হচ্ছিল যে সেটা দেখার যে সেখানে কী রয়েছে, কেন কেউ এখানে আসে না। আমি ভাবছিলাম যে এত দূর যখন এসে গেছি কী আছে সেটা একবারও দেখবো না। এই ভেবে আমি কুয়োতে উঁকি মারলাম। দেখলাম যে একটা সাদা পোশাক পরা মহিলা জলের মধ্যে হাতড়াচ্ছে আর চেল্লাচ্ছে, খুবই কর্কশ তার গলার স্বর। সে এমনভাবে জলে হাত পা ছুড়ছে যেন মনে হবে সে সত্যি জলে পড়ে গেছে এবং ওপরে ওঠার চেষ্টা করছে। এবার এর পরক্ষণেই মানে প্রায় 10 থেকে 15 মিনিট এরকম চলার পর দেখলাম যে মহিলাটা কোথায় এটা চলে গেল, মানে কোনো রকম হাত পা ছুঁড়ছে না, সে হঠাৎ করে নিচে চলে গেল, জলের নিচে। আমি সবাইকে বললাম ভাই কই গেল, জলের নিচে চলে গেল তো। আর সেই মহিলাটা জলের নিচে যাওয়ার সঙ্গে সঙ্গে চেল্লানোর শব্দটা বন্ধ হয়ে গেল। আমি বাকিদের বললাম যে ভাই কোথায় গেল, হঠাৎ করে উধাও হয়ে গেল কোথায়। অঙ্কিত একবার উকি মারে আর তারপরে চিল্লিয়ে বলে যে ভাই পালা এখান থেকে। কিছু না জেনেই দৌড়তে লাগলাম তিনজনে। অনেক দূর আসার পর তিনজনে দাঁড়িয়ে গেলাম। আমি অঙ্কিতকে বললাম যে কি হয়েছে, কি দেখেছিলি যে এরকম করে দৌড়াতে বললি, কেনই বা দৌড়াতে বললি। তখন সে বলে যে ভাই আমি কুয়োতে তাকিয়ে দেখলাম যে সেই মহিলাটা উপরে উঠে আসছে কুয়োর দেওয়াল বেয়ে। আমি বললাম সে কি বলিস রে ভাই, এগুলো আবার সম্ভব নাকি? বললাম হ্যাঁ ভাই আমি এটাই দেখেছি। এবার প্রিয়ম বলে দাঁড়া, যদি এরকম কিছু হয় তাহলে তো ক্যামেরায় উঠে আসবে, আমি দেখি ভিডিওতে কী হয়েছে। প্রিয়ম তার মোবাইল চেক করে, সেখানে কোনো রকম কোনো ভিডিও নেই। অথচ সে এতক্ষণ ধরে ভিডিও রেকর্ড করেছে, যেটা আমরা নিজের চোখে দেখেছি যে ভিডিওটা অন হয়েছিল, রেকর্ডও হচ্ছিল। আমি অঙ্কিত দুজনে অবধি দেখেছি যে ভিডিওটা রেকর্ড হচ্ছে। তারপরে এটা কি করে হতে পারে যে কোনো রকম কোনো ভিডিওই রেকর্ড হয়নি, পুরো ফাঁকা। তিনজনেই অবাক ও হতাশ, দুটোই হলাম একসাথে। অবাক হলাম কারণ এটা কি করে সম্ভব যে এতক্ষণ ভিডিও করার পরেও কিছু হলো না, আর হতাশ হলাম যে এত সময় নষ্ট করেও কোনো রকম কোনো ভিডিও করতে পারলাম না, কিছুই রেকর্ড করতে পারলাম না। তিনজন একটা জায়গায় বসে আছি, সময় তখন 1:45 বাজে। তিনজনে বলাবলি করছি যে এত কষ্ট করে এলাম, এসে তো কোনো লাভই হলো না, বেকার বেকার এতটা কষ্ট করলাম। এবার হঠাৎ করে অঙ্কিত বলে যে ভাই এত কষ্ট যখন করলাম কিছুই তো দেখতে পেলাম না, এটা কি সম্ভব, এটা কি হতে পারে? একটা কাজ করি চ, কিছুটা দূরে একটা কবরখানা রয়েছে, সেখানে চল যাই, যদি কিছু দেখতে পাই ক্যামেরায় নিয়ে নেব। আর যদি আমরা এটা করতে পারি আমরা সবার কাছে ফেমাস হয়ে যাবো, গ্রামের সবাই কিন্তু আমাদের মাথায় করে রাখবে, এটা একবার ভেবে দেখিস। অঙ্কিত এমন করে কথাটা বললো যে আমি আর প্রিয়ম বারণ করতেই পারলাম না। এবার তিনজনে এগোতে লাগলাম সেই কবরখানার দিকে। দেখলাম যে কবরখানার যে গেটটা রয়েছে সেটা মানে পুরো হাট করে খোলা, লোহার একটা বড় গেট, সেটা হাট করে খোলা। আর কবরখানার গেটেই যে দারোয়ানটা বসে থাকে সেও আজকে নেই, শুধু তার চেয়ারটা রয়েছে কিন্তু দারোয়ানটা নেই। ভাবলাম যে আশেপাশে হয়তো কোথাও গেছে। তো যাই হোক, কত কথা না বাড়িয়ে আমরা ঢুকলাম। চারিদিকে কুয়াশায় ভর্তি,
অনেকটা এগিয়ে যাওয়ার পর, মানে বিশাল বড় একটা কবরখানা, তার মধ্যে অনেকটা আমরা এগিয়ে গেছি টর্চের আলোয়। একটা গাছের পেছনে দেখলাম যে ধুয়ো মতো কিছু একটা উড়ছে, মানে সেটা দেখে বুঝতে পারলাম যে এটা কুয়াশা না, এত কুয়াশা হয় না, ঠিক বুঝতে পেরেছিলাম যে এটা ধোঁয়া, মানে সেখানে কেউ আছে এবং হয়তো আগুন জ্বালিয়েছে। তিনজনে এগিয়ে গেলাম, আর সেখানে যেতেই দেখি সে গাছের থেকে একটু দূরে, মানে আমাদের থেকে প্রায় হাত 7-8 দূরে একটা মহিলা দাঁড়িয়ে রয়েছে। অঙ্কিত ও প্রিয়ম ভেবেছে সেটা কোনো সাধারণ মহিলা, কিন্তু আমি তো তাকে কুয়োতে দেখেছিলাম, আমি চিনতে পেরেছিলাম, কিন্তু অঙ্কিত ও প্রিয়ম কেউ তাকে চিনতে পারেনি। অঙ্কিত যথারীতি বলে উঠল, কে আপনি? এত রাতে এখানে কবরখানায় কী করছে? কোনো বিপদ হয়েছে নাকি? আমি তখন তাদের বললাম যে ভাই, এটা সেই মহিলা যে কুয়োতে ছিল, যাকে আমি এতক্ষণ ধরে কুয়োতে দেখেছিলাম এবং তুই যাকে দেখে পালাতে বলেছিলি। সাদা রঙের একটা লম্বা পোশাক পরে, চুলগুলো সাদা ধবধবে, সারা শরীর সাদা, শুধু চোখ দুটো কালো কুচকুচে, যেন কোনো মণি নেই চোখে। সে আমাদের দিকে তাকিয়ে ফ্যাল ফ্যাল করে হাসছে। প্রিয়ম বলছে, ভাই এসব কী বলছিস তুই? প্রিয়মের হাতে তখন ক্যামেরা অন হয়ে গেছে, ভিডিও অন হয়ে গেছে, সে ভিডিও করে যাচ্ছে রীতিমতো। অঙ্কিত, প্রিয়ম আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। ভাই তোরা কি বলছিস? এবার যখন তিনজনে মিলে আমরা সেই মহিলার দিকে তাকালাম, দেখলাম সে হুট করে মানে নিজের হাতটাকে নিচে রাখলো, মানে 4 হাত পায়ে ভর করে আমাদের দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। আমরা তিনজন সেখানে কি করে বুঝতে না পেরে একেবারে দৌড়াতে শুরু করলাম। কোনো দিকে কোনো নজর নেই আমাদের, আমরা মানে তুমুল দৌড়াচ্ছি। বেশ কিছুটা এসে, মানে এক পুরো কবরখানা গেটের সামনে এসে আমরা পেছনে একবার ঘুরে তাকায় দেখি কোথাও কিচ্ছু নেই, শুধু গেটের সামনে দেখলাম দারোয়ানটা চেয়ারে বসে আর রয়েছে, কিন্তু সে উল্টো দিকে মুখ করে রয়েছে কেন সেটা আমি বুঝতে পারছিলাম না। তো আমাদের খুবই জল তেষ্টা পেয়েছিল, আমরা তার কাছে গেলাম, গিয়ে তাকে বললাম যে, মানে জিজ্ঞেস করলাম যে কাকারও জল হবে, খুবই তেষ্টা পেয়েছে। এই বলার জন্য আমরা তার কাছে গেলাম, তাকে পেছন থেকে ডাকলাম। বেশ কিছুবার ডাকার পরে সে আমাদের দিকে পেছন ঘুরে তাকালো, এবং সে আমাদের দিকে পেছন ঘুরে তাকানোর পর আমরা তিনজনে 3 দিকে ছিটকে পড়ে গেলাম। আমরা দেখলাম সেটা কোনো দারোয়ান নয়, সেটা সেই মহিলাটা যাকে আমরা প্রথমে কুয়োতে দেখেছিলাম এবং তারপরে এখানে দেখলাম গাছের পেছনে। তারপর আমাদের চোখটা একটু দূরে যেতেই আমরা দেখলাম দারোয়ানটা কিছুটা দূরে পড়ে রয়েছে মাটিতে। সে বেহুশ হয়ে গেছে না সে মরে গেছে আমরা বুঝতে পারছি না। আমরা যে মানে কোনো রকমে উঠেই আমরা দৌড়াতে লাগলাম। সেই মহিলাটা আমাদের দিকে ফ্যাল ফ্যাল করে হাসছে। সে তিনজনে মিলে আমরা দৌড়াচ্ছি, সে মহিলাটা আবার আমাদের পেছনে আসছে, ওরকম 4 পায়ে ভর করে আমাদের দিকে মানে তেড়ে মেরে আসছে, মনে হচ্ছে কোনো বন্য জন্তু আমাদের দিকে তেড়ে আসছে। বেশ কিছুটা দৌড়ানোর পরে প্রিয়ম আমাকে পেছন থেকে ডাক দেয় যে, ভাই দাঁড়া ভাই দাঁড়া। আমি বললাম কি হয়েছে? বলছে অঙ্কিত কোথায়? আমি দাঁড়িয়ে পড়লাম, দুজনে দাঁড়িয়ে পড়লাম, দেখলাম পেছনে অঙ্কিত নেই। অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, প্রায় 10 থেকে 15 মিনিট আমরা সেখানে দাঁড়িয়েছিলাম, যে হয়তো ভাবছিলাম অঙ্কিত আসবে, অঙ্কিত হয়তো পেছনে পিছিয়ে গেছে, কিন্তু সে আসবে, নিশ্চয়ই আসবে। অঙ্কিত করে অনেকবার হাঁক দিলাম, কোথাও কেউ নেই, কারো কোনো সাড়া শব্দ নেই। আমি প্রিয়মকে বললাম, ভাই এখান থেকে চল, ও ঠিক চলে আসবে, আগে নিজেরা তো প্রাণে বাঁচি, যদি নিজেরা প্রাণে বাঁচি তাহলে ওকে আমরা বাঁচাতে পারবো। এই বলে আমরা দুজনে চলে এলাম বাড়িতে। বাড়িতে এসে কোনো রকমে গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলা আমি ঘুমিয়ে রয়েছি, দিদা আমাকে ডেকে বলে যে, কিরে ওঠ, প্রিয়মের মা এসছে, তোকে ডাকছে। আমি বুকটা আমার ছ্যাত করে উঠলো, কী হলো এত সকালে প্রিয়মের মা এসে আমাকে ডাকছে, সব ঠিক আছে তো নাকি? আমি গেলাম প্রিয়মের বাড়িতে, গিয়ে দেখলাম প্রিয়ম আমাকে সামনে ডাকছে। প্রিয়ম বিছানায় শুয়ে রয়েছে এবং আমাকে ইশারায় ডাকছে। আমি সামনে গেলাম, সামনে একটা লোক বসেছিল। লোকটা বলছে যে, তোমার বন্ধুর 104 জ্বর, কি করেছো কালকে যে এরকম জ্বর চলে এলো এবং তোমাকে কেন ডাকলো? কিছু করেছো, বদমাইশি করেছো নাকি? এরকম সে মজা করেছে ডাক্তারটা। সে
তো জানে না আসল ঘটনা কি হয়েছে। প্রিয়ম আমাকে ডেকে কানে কানে আমাকে বলল যে ভাই, যাই হয়ে যাক না কেন, কালকে রাতে আমরা কি করেছি সেটা কিন্তু কেউ যেন জানতে না পারে, কেউ না মানে কেউ না। আর আমার মোবাইলে যে ভিডিওটা ছিল আমি কালকে রাতেই ডিলিট করে দিয়েছি। আমরা কালকে রাতে কী কী করেছি যেন কেউ জানতে না পারে। বললাম আচ্ছা ঠিক আছে, তাই হবে। এই বলে আমি বেরিয়ে এলাম। আমি যে রাস্তা দিয়ে আসছিলাম নিজের বাড়িতে, সেই রাস্তাতে অঙ্কিতার বাড়ি পড়ে। অঙ্কিতের বাড়িতে দেখি বেশ লোক জড়ো হয়েছে, কিন্তু যাওয়ার সময় আমি সেটা দেখিনি। ফেরার সময় আমি দেখলাম বেশ লোক জড়ো হয়েছে, কোথাও কিচ্ছু নেই, শুধু অনেক লোক রয়েছে। তো আমি সামনে একটু আমার মানে কৌতূহল হলো, সামনে গিয়ে দেখি যে ভেতর থেকে কান্নার শব্দ আসছে। আমি মনে 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 ভাবছিলাম যে কী হলো, এখানে কান্নাকাটি হচ্ছে কেন অঙ্কিতের বাড়ি থেকে? ও কি এখনও বাড়ি ফেরেনি? আমি ভেতরে ঢুকলাম। ঢোকার পরে অঙ্কিতার মা আমাকে বলল, কি হয়েছে, তোরা কোথায় গেছিলি কালকে রাতে? আমাকে সব কিছু খুলে বল। অঙ্কিত এরকম কেন করছে? অঙ্কিতার কি হয়েছে? আমি দেখলাম অঙ্কিত বাড়ির সিলিংয়ে ঝুলছে রীতিমতো। সে মানে তার পাটা সিলিংয়ে রয়েছে, মাথাটা নিচের দিকে ঝুলছে, আর সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে আমাদের সবার দিকে। সবার কিচ্ছু করছে না, শুধু ওরকম করে তাকিয়ে রয়েছে, ফ্যাল ফ্যাল করে হাসছে। তার পুরো শরীর সাদা হয়ে রয়েছে আর চোখটা পুরো কালো। সবাই তার মানে কেউ তার কাছে যেতেই পারছে না। তখন আমি ওই দৃশ্য দেখে, অঙ্কিতের ওরকম রূপ দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। আমি বুঝতে পারছিলাম না আমি কী করবো, আমি কি বলে দেবো নাকি বলবো না, আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। সে পুরো সিলিংয়ের মধ্যে একবার এদিক একবার ওদিক, একবার এদিক একবার ওদিক করছে। তারপর আমি কী করবো বুঝতে না পেরে আমি বলতে বাধ্য হই অঙ্কিতার মাকে যে কাকিমা, আমরা এরকম কালকে গেছিলাম, সব কিছু আমি প্রথম থেকে আমাদের যা প্ল্যান ছিল, আমরা কী কারণে গেছিলাম, কোথায় গেছিলাম, সব কিছু A to Z আমি অঙ্কিতার মাকে বলে দিই। বলার পরে সে বাড়িতে একটা তান্ত্রিক ডেকে আনে। তান্ত্রিককে ডেকে আনার পর সে বলে এটা তার কাজ নয়, মানে এই যে তার উপর অঙ্কিতার উপর ভর করেছে সে খুবই শক্তিশালী, তো সে তাকে বশ করতে পারবে না এবং তাকে মানে সে কোনো সাহায্য করতে পারবে না। তাকে গ্রামের যে হনুমান মন্দির রয়েছে, মানে পাশের গ্রামে যে হনুমান মন্দির রয়েছে, তাকে সেখানে নিয়ে যেতে হবে। সেখানে নিয়ে গেলেই একমাত্র তার মুক্তি, মানে সে ঠিক হবে, তার আগে সে হবে না। তো আমরা সবাই মিলে তাকে নিয়ে গেলাম। প্রিয়ম যেতে পারিনি। অঙ্কিতের মা বাবা, অঙ্কিতের কাকা জ্যাঠা আর কয়েকজন অঙ্কিতের বাবার বন্ধু ছিল এবং আমিও ছিলাম। আমরা সবাই মিলে তাকে ধরে বেঁধে নিয়ে গেলাম। সে তান্ত্রিকের সাহায্যে নিয়ে গেছিলাম, কারণ তাকে তো ওরকম করে নিয়ে যাওয়া যেত না, সে সাধারণ অবস্থায় ছিল না। সে তান্ত্রিকের সাহায্যে তোকে ধরে বেঁধে সেই হনুমান মন্দিরে নিয়ে যাওয়া হয়। হনুমান মন্দিরে নিয়ে যাওয়ার পর তাকে সামনে রেখে পুজো করা হয়। সেই তান্ত্রিকই পুজো করেছিল হনুমান মন্দিরেই। পুজো মানে তন্ত্রমন্ত্র সব করা হয়, পুজো আর্চা করা হয়। প্রায় 16 থেকে 17-18 মিনিট ধরে এই পুজোটা করা হয়। এক্স্যাক্ট টাইমটা আমার মনে নেই, কিন্তু এরকম প্রায় 20 মিনিট ধরে পুজোটা করা হয়। করার পর তার হাতেটাকে তাবিজ বেঁধে দেওয়া হয়। তাবিজটা বাঁধার পর সে একদম ঠিক ছিল, কিন্তু সে কোনো রকম কোনো কথা বলতো না, কোনো রকম মানে একটা টু শব্দ করতো না, কোনো রকম মানে কিছুই বলতো না। সে পুরো কথা বলাই বন্ধ হয়েছিল। তাকে দেখে মনে হচ্ছিলো, অঙ্কিতকে দেখে মনে হচ্ছিলো যে সে বোবা, সে কোনোদিন কথাই বলেই না, সে বোবা হয়ে গেছে একবারে। সে এই পরে তার মায়ের অবস্থা খারাপ হয়ে গেছিলো। সে সারাক্ষণ কান্নাকাটি করতো যে তোরা কী করলি আমার ছেলেটার সাথে। আমরা প্রিয়মের মনে হতো যে নিজেদেরকে একটা দোষী মনে হতো, কিন্তু মনে মনে এটাও ভাবতাম যে এখানে যাওয়ার প্ল্যানটা প্রথমে অঙ্কিতেরই ছিল। তো যাই হোক, ওর পর থেকে অঙ্কিত প্রায় 7 বছর কোনো রকম কোনো কথা বলেনি। এখন সে কথা বলে কিন্তু খুবই কম, কিন্তু প্রায় ওই ঘটনার পর থেকে 7 বছর সে কোনো রকম কোনো কথা বলেনি। তো এটা ছিল আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটা। এবং আপনার জীবনে যদি ঘটে থাকে কোনো রকম এরকম ঘটনা, মেল করুন pretlok00@gmail.com ইমেলে, এবং আপনি আপনার বন্ধুবান্ধব, পরিবার, পরিজন সবার সাথে ঘটনাটা শেয়ার করুন। আশা করি তাদেরও ভালো লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিও। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।